হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জেনারেল স্টাডিজের ক্লাস নিয়ে এসেছি এবং এটা প্র্যাকটিস সেশন। এরকম আমরা অনেকগুলো ক্লাস করব এবং আই হোপ তোমাদের এই সিরিজটা স্কোর বুস্ট আপ করতে হেল্প করবে। তাই সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার সময় তার সাথে রিলেটেড যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা হচ্ছে সেটার দিকেও খেয়াল রাখবে। দরকার পড়লে নোট করবে, খাতা নিয়ে বসবে। পিডিএফ এ সমস্ত ইনফরমেশন দেওয়া পসিবল হয় না, তাই পিডিএফটার উপর ভরসা করে কিন্তু প্রিপারেশন করা চলবে না। এটা ক্লাস নাম্বার 1। সমস্ত পিডিএফ আমাদের যেরকমটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয় সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং 50 কোয়েশ্চেন থাকবে টোটাল 50টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো উত্তর করতে পারছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি নাকি মোহাম্মদ বিন তুগলক? আমি আগেই বললাম, শুধু কোয়েশ্চেনের উত্তর করা আমাদের এখানে ক্লাসের মোটো নয়, কোয়েশ্চেনের উত্তরের সাথে সাথে সমস্ত ইনফরমেশন পড়তেও হবে। তো প্রথমে রয়েছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, তিনি প্রথম দিল্লির সুলতান। এবং দাস বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে? দাস বংশ প্রতিষ্ঠিত হচ্ছে 1206। তো 1206 তিনি রাজত্ব শুরু হচ্ছে কুতুবউদ্দিন আইবকের এবং তিনি 4 বছর রাজত্ব করেছিলেন 1210 পর্যন্ত। এবং পোলো খেলতে খেলতে বা চৌগান খেলতে খেলতে তিনি মারা গেছিলেন। ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির যে বিশ্বস্ত অনুচর ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন কুতুবউদ্দিন আইবক। যে সেকেন্ড ব্যাটল অফ তরাইন হয়েছিল বা দ্বিতীয় তরাইনের যুদ্ধ, সেই দ্বিতীয় তরাইনের যুদ্ধে কিন্তু কুতুবউদ্দিন আইবক ছিলেন কমান্ডার। ঠিক আছে। সেনাপতি ছিলেন মোহাম্মদ ঘুরির এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধের মাধ্যমেই দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের যে নীব সেটা স্থাপন করা হয়েছিল। আলাউদ্দিন খিলজি খিলজি বংশের রাজা বা খিলজি বংশের সুলতান। তিনি তার কাকা এবং শ্বশুর জালালউদ্দিন খিলজিকে হত্যা করে সিংহাসনে বসেন এবং এই আলাউদ্দিন খিলজির টাইম পিরিয়ডে কিন্তু সুলতানি যুগে আমরা বলতে পারি যে সব থেকে বড় স্ট্যান্ডিং আর্মি ছিল। স্ট্যান্ডিং আর্মি মানে আর্মিতে যতজন যে সেনাবাহিনীর লোকজন সেটা কিন্তু অনেক নাম্বার অনেক বেশি ছিল এবং সব থেকে বড় স্ট্যান্ডিং আর্মি ছিল আলাউদ্দিন খিলজির। মানে তার আগে পর্যন্ত এত বড় স্ট্যান্ডিং আর্মি কিন্তু ছিল না। এবার এত বড় আর্মিকে মেনটেন করতে গেলে, যাতে আর্মি না তার এগেনস্টে রিভল্ট করে, সেই এত বড় আর্মিকে মেনটেন করতে গেলে তাদের যে নিড সেগুলোকে পূরণ করতে হবে। তার জন্য তিনি কিন্তু বাজার নিয়ন্ত্রণ নীতি নিয়ে আসে, যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম যাতে খুব বেশি না বেড়ে যায়, যে সেনাবাহিনীতে যারা রয়েছে তাদের যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য তিনি বিভিন্ন রকমের অফিসার মোতায়েন করেন যারা বাজারে ঘুরে ঘুরে খেয়াল রাখতো যে বাজারগুলো ঠিকঠাক বাজার নিয়ন্ত্রণ হচ্ছে কিনা। এবং তিনি সেই সময় মজুদ করে রাখা, মানে শস্য মজুদ করে রাখতে তো শস্যর দাম বেড়ে যাবে, তো এই মজুদারিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আলাউদ্দিন খিলজি। ঠিক আছে। আলাউদ্দিন খিলজি খিলজি বংশের সুলতান ছিলেন এবং 1296 থেকে 1316 পর্যন্ত তিনি রাজত্ব করেন। আলাউদ্দিন খিলজির সব থেকে বিশ্বস্ত যে কমান্ডার ছিল তার নাম হচ্ছে মালিক কাফুর এবং এই মালিক কাফুরকে বলা হতো হাজার দিনারি। কেন বলা হতো হাজার দিনারি? কারণ হাজার দিনার দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল, কিনে নিয়ে আসা হয়েছিল, তার জন্য তার নাম ছিল হাজার দিনারি। এবং আলাউদ্দিন খিলজির যে দক্ষিণ ভারতের অভিযান, সেই দক্ষিণ ভারতের অভিযানেও কিন্তু লিড করেছিলেন মালিক কাফুর। সিকান্দার লোদি, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি এবং সিকান্দার লোদি তিনি হচ্ছেন লোদি বংশের সেকেন্ড ইম্পর্টেন্ট রাজা। এবং মনে রাখবে, তিনি ইন্ট্রোডিউস করেছিলেন একটা মেজারমেন্টের ইউনিট। ঠিক আছে। আমরা যে আজকের দিনে মিটার সেন্টিমিটার ইউজ করি মেজারমেন্টের ইউনিট হিসেবে, তো তিনি ইন্ট্রোডিউস করেছিলেন একটা মেজারমেন্টের ইউনিট যেটার নাম হচ্ছে গজ ই সিকান্দারি, যেটা 32 ডিজিটের একটা ইউনিট ছিল এবং সেটা ইউজ করা হতো জমি পরিমাপ করার জন্য। কি বললাম? ইন্ট্রোডিউস করেছিলেন গজ ই সিকান্দারি এবং এটা ব্যবহার করা হতো জমি পরিমাপ করার জন্য। মোহাম্মদ বিন তুগলক বা MBT অনেক সময় শর্টে লেখা হয়, এনাকে আমরা ইতিহাসে পাগল রাজা বলে জানি, কারণ তিনি যে সমস্ত পরিকল্পনাগুলো করেছিলেন সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত করা যায়নি। তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন, খুরাসান এক্সপিডিশন করেছিলেন যেটাও ফেইল্ড হয়েছিল। তিনি টোকেন কারেন্সি, তামার কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন এবং সেই তামার কারেন্সির যে
মানে নিউমেরিক্যাল ভ্যালু, মানে ধরো ৫ টাকার একটা তামার কয়েন তিনি ইন্ট্রোডিউস করলেন, যেটার ভ্যালু হচ্ছে ৫ টাকা। তখন তো টাকা ছিল না, যেই কারেন্সি থাকুক না কেন। এবারে ৫ টাকার কয়েনটাকে গলিয়ে তুমি ৭ টাকার তামা পেয়ে যাচ্ছ এখান থেকে। তাহলে তার ভ্যালুটা, মানে এখানে তার যে ফেস ভ্যালু সেটার থেকে তার যে প্রোডাকশন কস্ট সেটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে মানুষ ৫ টাকা সেটা ব্যবহার করবে কেন? সেটাকে গলিয়ে ৭ টাকা ইউজ করবে। এবং তিনি অনেক সাধারণ মানুষ, যেমন একজন ওয়াইন ডিস্টিলার, একজন রাঁধুনি, তারপর দুজন মালি, তাদেরকে তার রাজসভার খুব ইম্পর্টেন্ট পদে বহাল করেছিলেন। মানে তিনি হয়তো এখানে ডিসক্রিমিনেট করতে চাননি মানুষজনদেরকে, তিনি সাধারণ মানুষদেরকে রিপ্রেজেন্টেশন দিতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে, যখন সাধারণ মানুষজন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের নলেজ নেই, তাদের কিরকম গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হচ্ছে, তখন সে কাজটা পারফর্ম করতে পারবে না, এবং যার জন্য স্বাভাবিকভাবেই সেখানেও অনেক আমরা মিসম্যানেজমেন্ট দেখতে পাবো, যেটাও কিন্তু তার যে পরিকল্পনা সেটা কিন্তু ফেল হয়েছিল এখানেও। এবং এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি কোথা থেকে? এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি জিয়াউদ্দিন বরণীর লেখা তারিক ই ফিরোজ শাহী গ্রন্থি থেকে। তাহলে জিয়াউদ্দিন বরণী কি লিখছেন? তারিক ই ফিরোজ শাহী। এই তারিক ই ফিরোজ শাহী গ্রন্থে ফিরোজ শাহ তুগলকের সমকালীন যে ইতিহাস সেটা রচনা করা হচ্ছে, এবং ফিরোজ শাহ তুগলক হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরেই তিনি সিংহাসনে বসছেন, এবং তিনি মোহাম্মদ বিন তুগলকের কাজিন ছিলেন। তাহলে সমসাময়িক ইতিহাস তিনি এই তারিক-ই ফিরোজ শাহীতে লিখছেন জিয়াউদ্দিন বরণী, এবং সেখানেই কিন্তু তিনি এই সমস্ত ইনফরমেশন দিচ্ছেন, এবং সেই ইনফরমেশন থেকে আমরা জানতে পারছি তৎকালীন ইতিহাস। এই তারিখ কথাটা যে সমস্ত বইয়ের সাথে বা যে সমস্ত লেখার সামনে রয়েছে, তার মানে হচ্ছে কন্টেম্পোরারি হিস্টোরি লেখা হচ্ছে সেই সময়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তারিক ই ফিরোজ শাহী বা তারিক ই সামথিং কিছু একটা নাম, সেখানে আমরা দেখবো যে যেই রাজা তাকে প্যাট্রোনাইজ করছে, সেই রাজার সম্পর্কে কিন্তু ভালো ভালো কথা লেখা হচ্ছে। মানে তুমি ভাবো যে একটা রাজ্য রয়েছে, সেখানে সে সভাকবি, তাকে বেতন দিচ্ছে রাজা, তাকে থাকতে দিচ্ছে রাজা, সে নিশ্চয় রাজার এগেনস্টে লিখবে না। ঠিক আছে, বুঝতে পারছো তো? তার জন্য এই যে আমরা একটা কথা বলি না, যে রাজতরঙ্গিনী হচ্ছে এনশিয়ান হিস্ট্রির সব থেকে বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য গ্রন্থ। কেন বলি? কারণ রাজতরঙ্গিনী কোনো রাজার প্যাট্রোনাইজ করা লেখক দ্বারা লিখিত নয়, এবং রাজতরঙ্গিনী কোনো একটা লেখকও লেখেনি। কলহন যে লিখছেন রাজতরঙ্গিনী, সেটা মানে এখানে কলহন কথাটা কিন্তু কোনো একটা পার্টিকুলার পার্সনকে ইন্ডিকেট করে না। এখানে কলহন কথাটা একটা পদকে ইন্ডিকেট করে, এবং সেই পদ বা সেই আসনে যিনি বসছিলেন তারা সবাই মিলে কিন্তু রাজতরঙ্গিনী লিখেছেন। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন কে রচনা করেন? ফ্র্যাঙ্কেনস্টাইন কে রচনা করেন, অপশন এ হচ্ছে মেরি সেলি, অপশন বি হচ্ছে পি.বি. সেলি, অপশন সি হচ্ছে রাস্কিন বন্ড, অপশন ডি হচ্ছে জন মিল্টন। সঠিক উত্তর হচ্ছে এখানে মেরি সেলি। মেরি সেলি এই পার্সনটা, ইনি একটা ফিমেল পার্সন, মেরি সেলি, এনাকে বলা হয় সায়েন্স ফিকশনের জননী। ঠিক আছে, সায়েন্স ফিকশনের জননী বলা হয়, এবং ফ্র্যাঙ্কেনস্টাইনও একটা সায়েন্স ফিকশন নোভেল, এবং ওয়ান অফ দ্য ফার্স্ট, মানে যে সমস্ত নোভেলগুলো একদম প্রথমে সায়েন্স ফিকশন লেখা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। এবং এছাড়া তিনি আরো একটি নোভেল লিখেছিলেন, আরো অনেক নোভেল লিখেছিলেন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য লাস্ট ম্যান। এখানে এই নোভেলটাতে বলা হচ্ছে যে যদি একটা অ্যাপোক্লিপস হয়, গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এবং সেখানে একটা মাত্র মানুষ যদি বেঁচে থাকে, তো দ্য লাস্ট ম্যান, এই নোভেলটাও হচ্ছে একটা সায়েন্স ফিকশন নোভেল। পি.ভি. সেলি হচ্ছে এনার হাজবেন্ড, ইনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন। আর রাস্কিন বন্ড হচ্ছেন একজন অ্যাংলো ইন্ডিয়ান অথর, যিনি বিভিন্ন নোভেল লিখছেন, এবং ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস নোভেল যেগুলো, যেমন হচ্ছে ব্লু আমব্রেলা, ব্লু আমব্রেলা, এবং খুব অল্প বয়সে তিনি লিখেছেন দ্য রুম অন দ্য রুফ। দ্য রুম অন দ্য রুফ, মাত্র 17 বছর বয়সে তিনি এই বইটি লিখছেন। এছাড়া আ ফ্লাইট পিজন, এগুলো ইম্পর্টেন্ট। রাস্কিন বন্ড পদ্মশ্রী পাচ্ছেন 1999 খ্রিস্টাব্দে, এবং পদ্মভূষণ পাচ্ছেন 2014-তে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান কি? মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgO2 হোল টুয়াইস, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা অম্লনাশক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, অম্লনাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের মহিলারা বিবাহ উৎসবে গিদ্দা পারহুম প্রস্তুত করেন? গিদ্দা পারহুম একটা ডান্স ফর্ম, এটা দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে আর কি কি ফোক ডান্স দেখতে পাওয়া যায় একটুখানি বলা যাক। হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায় নাটি ডান্স, নাটি ডান্স। এই নাটি ডান্সটা কিন্তু গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে একটা রেকর্ড আছে, যেখানে মোস্ট নাম্বার অফ ডান্সারের রেকর্ড রয়েছে, ঠিক আছে, নাটি ডান্সের। এছাড়া আছে ধামান ডান্স, ধামান ইম্পর্টেন্ট ডান্স, যেটা কুল্লু রিজিয়নে পারফর্ম করা হয়। এছাড়া আছে রাক্ষস নৃত্য, যেখানে মুখোশ পরে রাক্ষসের মতো মুখোশ পরে ডান্স পারফর্ম করা হয়, রাক্ষস নৃত্য। জাবুই মেটে একটা গান আছে না, সেখানে এই ডান্সটা দেখানো হয়েছে, রাক্ষস নৃত্য, মুখোশ পরে। এছাড়া আছে ডাঙ্গি ডান্স, রাসা ডান্স, ছাম ডান্স। ওই জাবুই মেটের ডান্স গানটাতে ছাম ডান্সও দেখানো হয়েছে। ছাম মানে হচ্ছে যেখানে ওই ইয়াকের মতো, ইয়াক মানে হচ্ছে চমড়ি গায়ে, চমড়ি গায়ের মতো সে যে ডান্স করা হচ্ছে সেগুলো। আসামের বিখ্যাত ফোক ডান্স হচ্ছে বিহু, বিহু ওদের ওখানকার ডান্স এবং ফেস্টিভ্যালও রয়েছে বিহু। এছাড়া আসামে আরো ইম্পর্টেন্ট ডান্স আছে, যেমন হচ্ছে ভোরতাল, ভোরতাল, অঙ্কিও নাট, অঙ্কিও নাট, ঝুমুর, বাগরুম্বা। এই বাগরুম্বাতে হচ্ছে বাটারফ্লাই এর মতো করে ডান্স করে, ঠিক আছে, বাগরুম্বাতে প্রজাপতির মতো করে ডান্স করে। এবং এই বাগরুম্বা ডান্সটা পারফর্ম করে হচ্ছে বোডো টাইপ, বোডো ট্রাইব। আর এই ঝুমুর পারফর্ম করে চা বাগানের শ্রমিকরা। সিকিমের কি ইম্পর্টেন্ট ফোক ডান্স আছে? সিকিমের ইম্পর্টেন্ট ফোক ডান্স হচ্ছে ইয়াক ডান্স। ইয়াক ডান্স পারফর্ম করে লেপচা ট্রাইব। তাহলে লেপচা ট্রাইব কোথায় অবস্থিত? সিকিমে। মারুনি ডান্স, ছুফাট ডান্স, ছুফাট, ছুফাটও পারফর্ম করে লেপচা ট্রাইব। আর সিঙ্গি ছাম ডান্স, সিঙ্গি ছাম ডান্স পারফর্ম করে হচ্ছে ভুটিয়া ট্রাইব। দুটো ইম্পর্টেন্ট ট্রাইব আছে সিকিমে, লেপচা আর ভুটিয়া। উত্তরপ্রদেশের যদি ফোক ডান্স, তাহলে সেটা হচ্ছে রাসলীলা ডান্স, নটাঙ্কি ডান্স, কাজরি ডান্স, রামলীলা ডান্স, এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের ফোক ডান্সের এক্সাম্পল। নেক্সট হচ্ছে NaCl জলে দ্রবীভূত হওয়ার সময় Na প্লাসের চারপাশে কোনটি থাকে? Na মাইনাস, Na প্লাস, Cl প্লাস নাকি H2? প্রথমত Cl প্লাস আর Na মাইনাস তো হবে না। NaCl যদি জলের মধ্যে ভাঙে তাহলে তৈরি করবে Na প্লাস প্লাস Cl মাইনাস। এবার H2O আছে, তাহলে H2O থাকবে চারপাশে। H2ওর মধ্যে সোডিয়ামের দিকে যে মিসেলটা ফর্ম হবে, সেখানে ডেল্টা নেগেটিভ সাইডটা এর দিকে থাকবে, ডেল্টা পজিটিভ সাইডটা Cl এর দিকে থাকবে। এখানে একটা ক্লোরিন আছে, এখানে ডেল্টা নেগেটিভ সাইড, এখানে ডেল্টা পজিটিভ, তার মানে এখানে একটা কোথাও সোডিয়াম আছে, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ। এবারে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ আপনি কি বলছেন? অ্যাকচুয়ালি যদি দুটো
অ্যাটম যার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স রয়েছে, তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করে, মানে সমযোজী বন্ধন তৈরি করে। যেমন ধরো অক্সিজেন আর হাইড্রোজেন, তারা যদি নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে, তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি, তাই এই বন্ডের মধ্যে যেই দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে বেশি করে আকর্ষণ করবে, এবং যার জন্য অক্সিজেনের মাথায় একটা ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনের মাথায় একটা ডেল্টা পজিটিভ তৈরি হবে, একটা ডাইপোল তৈরি হবে। এটাকে আমরা বলছি পোলার মলিকিউল, ঠিক আছে, এটাকে আমরা বলছি পোলার মলিকিউল বা ধ্রুবীয় অণু, বাংলাতে বলা হয় এটাকে ধ্রুবীয় অণু। তো এই ধ্রুবীয়তার জন্যই কিন্তু ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। ওয়াটারের মধ্যে, ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট, ঠিক আছে, ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় ওয়াটারকে, ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, সার্বজনীন দ্রাবক বলা হয়। তার জন্য এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাই কিন্তু ওয়াটারকে একটা ইউনিক ক্যারেক্টার দিচ্ছে। তার মানে কি এটা ওয়াটার ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না? সমস্ত এলিমেন্টে দেখতে পাওয়া যাবে, যদি তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য দুটো পোল তৈরি হয়। এবং এখান থেকে আসে একটা টার্ম যেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট এর সম্পর্কে মানে ডিটেল ক্লাস তো আমরা সায়েন্সের ক্লাসে করেছি। এই ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং একটা মলিকিউলের মধ্যে ডাইপোল মোমেন্ট সেটা দ্য সাম অফ ডাইপোল মোমেন্টের উপর নির্ভর করছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়? গোনাডোট্রপিন হরমোন যেগুলো কি করছে, গোনাড গুলোকে ইনফ্লুয়েন্স করছে হরমোন রিলিজ করতে, সেটা রিলিজ হচ্ছে পিটুইটারির অগ্রভাগ থেকে, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। এবং এই গোনাডোট্রপিন হরমোন কি করে, এটা টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে সমস্ত স্টেরয়েড ধর্মী হরমোন বা সেক্স হরমোন যেগুলো রয়েছে, একটা পার্টিকুলার পার্সনের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলোকে ডিফাইন করছে বা নির্ধারণ করছে বা নিয়ন্ত্রণ করছে, সেই সমস্ত হরমোনগুলোকে রিলিজ করতে উদ্দীপিত করে নির্দিষ্ট গ্ল্যান্ডকে গোনাডোট্রপিন হরমোন। অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো রিলিজ হয় সেগুলো কোনো না কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। তার জন্য অগ্র পিটুইটারি বা অ্যাজ এ হোল পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এবং পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তাই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। পিটুইটারি থেকে আরো হরমোন রিলিজ হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন এই দুটো হরমোন হচ্ছে নিউরো হরমোন, কারণ এই দুটো হরমোন নিউরনের মানে নিউরন থেকে রিলিজ হয়, এবং এই দুটো হরমোন হাইপোথ্যালামাসে সিক্রেশন হয়, এবং হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটুইটারিতে আসে, এবং পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হয়। এই দুটো হরমোন কিন্তু পিটুইটারিতে তৈরি হয় না, খেয়াল রাখবে। এবং এডিএইচ এর কাজ হচ্ছে বিক্রিয় নালীর মধ্যে জলের পুনঃশোষণ বাড়ানো, অক্সিটোসিনের কাজ হচ্ছে প্রসবের সময় জরায়ু সংকোচন করা, দুগ্ধ নিঃসরণ করানো, এই সমস্ত কাজ হচ্ছে অক্সিটোসিনের। এই দুটো হরমোনকে বলা হচ্ছে নিউরন লিখে দিয়েছি, সরি, নিউরো হরমোন, ঠিক আছে, নিউরো হরমোন, নিউরন থেকে রিলিজ হয় তাই নিউরো হরমোন। এবং অগ্র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে, এটা থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ফলিকল গুলোকে স্টিমুলেট করছে। কি কোন কোন ফলিকল? একটা হচ্ছে যেটা স্ত্রী দেহে কাজ করছে, যেটা ইস্ট্রোজেন রিলিজ করতে সাহায্য করছে, উদ্দীপিত করছে ইস্ট্রোজেন রিলিজ করতে। আর যেটা মেল বডিতে কাজ করছে, সেটার নাম হচ্ছে ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন, যেটা লেডিকের অন্তর্কোষকে স্টিমুলেট করছে টেস্টোস্টেরন রিলিজ করার জন্য। এগুলো সবই কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, দিস অল আর স্টেরয়েড ধর্মী হরমোন, এটা নিউরো হরমোন। টিএসএইচ এবং অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো হচ্ছে ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন মানে সেই সমস্ত হরমোন যেটা অন্য কোনো গ্রন্থিকে উদ্দীপিত করছে, তাদেরকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। মহীশূরে কে
ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন? ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন টিপু সুলতান। টিপু সুলতান হায়দার আলীর ছেলে, যিনি ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন এবং লাস্ট রুলার ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট রুলার ছিলেন মহীশূরের। তারপর তো মানে মহীশূর ব্রিটিশদের অধীনে আসছে এবং সেখানে অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করছে ওডিয়ার ডাইনেস্টির যে কিং ছিল তার সঙ্গে, এবং সেটা মানে আপাত দৃষ্টিতে সেটা ওডিয়ার ডাইনেস্টি সেখানে রুল করলেও সেটা কিন্তু ব্রিটিশদের অধীনেই চলে আসছে। সম্প্রতি নরওয়ে চেস 2026 চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব রেকর্ড করেছে কোন দাবা খেলোয়াড়? সঠিক উত্তর হচ্ছে এটা আর প্রজ্ঞানন্দ। ডি গুকেশ সম্পর্কে তো জানো, 2024 আমরা দেখেছি সব থেকে মানে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছিল ডি গুকেশ 2024 সালে। সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। নেক্সট আচ্ছা, ম্যাগনাস কার্লসন এনার নাম যেহেতু রয়েছে, ইনি হচ্ছেন ওয়ার্ল্ডের নাম্বার 1 চেস প্লেয়ার, ঠিক আছে, ওয়ার্ল্ড নাম্বার 1, এবং এই রেটিংটা কে দেয়? ফিডে রেটিং। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা কত সালে মুক্তি পেয়েছিল? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পেয়েছিল 14 মার্চ 1931 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশের নিম্নের কোন লোকনৃত্য মহিলাদের পোশাকে পুরুষদের দ্বারা ঢোলক এবং নাগারা সঙ্গীতের সঙ্গে পরিবেশন করা হয়? তার মানে এখানে পুরুষরা কি করছে? মহিলাদের পোশাক পরছে এবং ঢোলক এবং নাগারা লোকনৃত্য পরিবেশন করছে। এটা হচ্ছে রায় রায় লোকনৃত্যে এটা হয়। মাটকি হচ্ছে মাথার মধ্যে একটা কলসির মতো মাটকি নেয় এবং সেটা দিয়ে ডান্স করে, সেটা হচ্ছে মাটকি ডান্স। বর্তমানে ভারতীয় সংবিধানের দ্বাদশ অংশের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা উল্লেখ করা রয়েছে? দ্বাদশ অংশের 300A অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা উল্লেখ করা হয়েছে এবং এটা এখন একটা লিগ্যাল রাইট। এটা আগে ছিল ফান্ডামেন্টাল রাইট এবং 44th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইটের মর্যাদা দেওয়া হয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হচ্ছে? 1978 এবং এটা কোন পার্টে আছে? এটা পার্ট নাম্বার 12 এ আছে, ঠিক আছে। এটা ছিল কোথায়? এটা ছিল আর্টিকেল নাম্বার 31 এ এবং আর্টিকেল নাম্বার 19 ক্লজ 1 সাবক্লজ এফ এই জায়গাটাতে ছিল এবং এটা বর্তমানে রয়েছে 300A তে, যেটা পার্ট 12 এ, এবং এটা হচ্ছে একটা লিগ্যাল রাইট। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এটা জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত দুলহস্তি জলবিদ্যুৎ কেন্দ্র বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা চেনাব নদীর ওপর অবস্থিত। দুলহস্তি জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চেনাব নদীর ওপর অবস্থিত এবং জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট হচ্ছে, কোন কোষীয় অঙ্গাণু ক্লডের দানা নামে পরিচিত? ক্লডের দানা নামে পরিচিত হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি। এবং রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণু, তার জন্য এটা প্রোক্যারিওটিক সেলেও থাকে এবং ইউক্যারিওটিক সেলেও থাকে। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। গলগি বডিকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য সেল বা প্যাকেজিং হয় এখানে, তার জন্য। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তির ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল, কারণ এটা এটিপি তৈরি করে। এটিপি হচ্ছে আমাদের বডির এনার্জি কারেন্সি। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটি তৈরি হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে লর্ড অ্যালেনবার। লর্ড অ্যালেনবারের টাইম পিরিয়ডে প্রথম ম্যাজিস্ট্রেট পদটি তৈরি হয়েছিল। তোমরা যারা গভর্নর জেনারেল ভাইসরয় এর ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটা দেখো এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস ওটা, অবশ্যই তোমরা ক্লাসটা দেখো। আমি বলবো এখানে ট্যাগ করে দিতে। ডক্টরিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি নিম্নের কোথায় প্রযোজ্য হয়নি? ডক্টরিন অফ ল্যাবস কে প্রবর্তন করেছিলেন? ডালহৌসি প্রবর্তন করেছিলেন। এবং ডক্টরিন অফ ল্যাবসে বলা কি হচ্ছে যে যদি কোনো দেশীয় রাজার মানে বায়োলজিক্যাল কোনো চাইল্ড না থাকে তাহলে কোনো দত্তক পুত্র তার সেই রাজ্য শাসন করতে পারবে না, তার রাজ্য তখন ব্রিটিশদের অধীনে চলে আসবে। এটা হচ্ছে ডক্টরিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতি প্রযোজ্য হয়নি মহীশূরে, কারণ সেখানে অধীনতামূলক মিত্রতা নীতি লাগু করা হয়েছিল এবং সাবসিডারি অ্যালায়েন্সের মাধ্যমে উডিয়ার ডাইনেস্টির সঙ্গে চুক্তি করে
অলরেডি মহীশূর তাদের দখলে চলে গেছিল, ব্রিটিশদের দখলে। নেক্সট হচ্ছে মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে হচ্ছে বৃক্ক। বৃক্কের মধ্যে রয়েছে নেফ্রন, নেফ্রনের মধ্যে রয়েছে গ্লোমেরুলাস, সেই গ্লোমেরুলাসের মধ্যে আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতিতে রক্ত পরিশোধন করা হচ্ছে। রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল? অলকানন্দা মন্দাকিনী, অলকানন্দা ভাগীরথী, অলকানন্দা ধৌলিগঙ্গা, নাকি অলকানন্দা এবং পিন্ডার? পিন্ডার গঙ্গা লেখা হয় না, পিন্ডারই লেখা হয়। এখানে এই যে প্রয়াগ, যে পঞ্চপ্রয়াগ, সে পঞ্চপ্রয়াগ মনে রাখার একটা ট্রিক রয়েছে, সবকটা নদী এসে অলকানন্দার সঙ্গে মিশছে। তাহলে অলকানন্দার সঙ্গে যখন মিশছে ভাগীরথী, তখন তার নাম হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে, দেবপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যখন মিশছে মন্দাকিনী, তখন তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যখন মিশছে পিন্ডার, তখন তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যখন মিশছে নন্দাকিনী, তখন তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যখন মিশছে ধৌলিগঙ্গা, তখন তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এবার বলবেন কি ট্রিক মিস, আপনি তো বলেই গেলেন কার সাথে কে মিশছে। এখানে রয়েছে বি আর এখানে রয়েছে ডি, তাহলে এখান থেকে আসছে বি ডি। তুমি ব্যাড মনে রাখতে পারো, ব্যাড, অলকানন্দা, ভাগীরথী আর দেবপ্রয়াগ। এখানে হচ্ছে এম আর এখানে হচ্ছে আর, এম আর। এম আর হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এম আর রায় মনে রাখতে পারো, যেখানে আইটাকে কেটে দেবে, এম আর। এখানে এম হচ্ছে মন্দাকিনী, আর হচ্ছে রুদ্রপ্রয়াগ। এখান থেকে পি কে, পি কে মুভি তো সবাই দেখেছো, তাহলে পি কে, পি কে। আর নন্দাকিনী নন্দপ্রয়াগ এটা মনে থাকবে, এর জন্য কোনো ট্রিক দরকার নেই। আর এটা হচ্ছে ডি ভি, ডিভিসি, ডিভিসি ডিভি, সিটা ভুলে যাবে, ডিভি। ডি হচ্ছে এখানে ধৌলিগঙ্গা, ভি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে বি ডি ভাগীরথী হচ্ছে দেবপ্রয়াগ, এম আর মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে এখানে রুদ্রপ্রয়াগে জিজ্ঞেস করেছে, তাহলে অলকানন্দা এবং মন্দাকিনী হয়ে গেল। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল ও লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। বিয়োজন কি? বিয়োজন মানে ধরো এ আর বি ছিল, সেখান থেকে হয়ে গেল এ প্লাস বি, তাহলে এটা বিয়োজন হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। সংযোজন হচ্ছে উল্টো, এ প্লাস বি থেকে এ বি তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল সংযোজন। ক্লিয়ার? কোনো একটি গ্যাসের বাষ্পীয় ঘনত্ব যদি 32 হয়, তাহলে তার আণবিক ওজন কত? আণবিক ওজন বের করতে গেলে 2 ইন্টু বাষ্পীয় ঘনত্ব করতে হয়, তাহলে 64 হবে। এই কোয়েশ্চেনটা আমি অনেক দিন ধরে অনেক প্র্যাকটিস সেটে দেখছি, তাই আমাদের প্র্যাকটিস সেটই বাদ যাবে কেন? এই কোয়েশ্চেন আমার মুখস্থ হয়ে গেছে, 32 দেখলেই 64 মেরে দেয়। যদি এখানে চেঞ্জ করে দেয় তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তাহলে ওখানে খেয়াল রাখবে যে বাষ্পীয় ঘনত্ব এবং আণবিক ওজনের মধ্যে সম্পর্ক হচ্ছে আণবিক ওজন গ্যাসের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, আণবিক ওজন ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্পীয় ঘনত্ব। ক্লিয়ার? নেক্সট, 2025 সালের জন্য 2026 সালে 61তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? 61তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন আর বৈরামুথু, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিধানসভার নতুন স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিধানসভার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন রথীন্দ্র বসু। মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়ছে এটা। নাইট্রোজেন বিহীন প্রধান উদ্ভিদের হরমোন কোনটি? নাইট্রোজেন বিহীন প্রধান উদ্ভিদ হরমোন হচ্ছে জিব্বারেলিন। জিব্বারেলিনের মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই। জিব্বারেলিন কোথায় পাওয়া যায়? অঙ্কুরিত বীজের মধ্যে পাওয়া যায় জিব্বারেলিন, এবং জিব্বারেলিন পর্ব মধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। অক্সিন হচ্ছে একটা মেন যে গ্রোথ হরমোন, এবং এটা সরি এটা লিখে নিই, দৈর্ঘ্য বৃদ্ধি করে। অক্সিন হচ্ছে মেন গ্রোথ হরমোন, এবং এটা হচ্ছে মূলের অগ্রভাগে এবং কাণ্ডের অগ্রভাগে থাকে, এবং এটা মানে লম্বাতে উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করে। IAA, IBA এগুলো সবই হচ্ছে অক্সিনের এক্সাম্পল। নেক্সট, উদ্ভিদের সংবেদনশীলতা ও বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের সংবেদনশীলতা এবং বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে। ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং বৃদ্ধি পরিমাপের একক। স্ফিগমোম্যানোমিটার দিয়ে কি মাপা হয়? রক্তচাপ মাপা হয়। অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয়।
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল? 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। 38 প্যারালাল লাইন উত্তর অক্ষাংশ কোন দুটি জেলার সীমান্ত রেখা? 38 প্যারালাল লাইন হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত রেখা। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে বর্ডার লাইন কি? জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে যে লাইন সেটার নাম হচ্ছে অর্ডার নাইসে লাইন। জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যে লাইন সেটাকে বলা হয় ম্যাজিনো লাইন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে লাইন সেটা হচ্ছে 49th প্যারালাল লাইন। ওকে, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত চায়না হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতীয় ও ব্রিটিশ উভয় শিক্ষা দর্শনের প্রচারের জন্য রাজা রামমোহন রায় কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন? রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন বেদান্ত কলেজ। ঠিক আছে, বেদান্ত কলেজে ভারতীয় এবং ব্রিটিশ উভয় দর্শনেরই প্রচার করা হতো। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। ঠিক আছে, সেকেন্ড আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় নবজাগরণের শুকতারা, এবং তিনি ভারতের যে সোশিও রিলিজিয়ন মুভমেন্ট গুলো রয়েছে সেই মুভমেন্ট গুলোর অন্যতম একজন পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। এবং তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন 1814 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছেন, যেটার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রথমে সেটা প্রেসিডেন্সি কলেজ হয়, তারপর সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়। এবং এখানে এই যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছেন সেখানে কিন্তু ডেভিড হেয়ারের নামও সম্পর্কিত। এবং বেদান্ত কলেজ এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1825 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন, এবং এই যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন সেই আত্মীয় সভাটাই পরবর্তী ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ হিসেবে উঠে আসছে। ব্রাহ্ম সমাজ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু তার নাম ছিল ব্রাহ্ম সভা, তারপরে তার নাম হয় ব্রাহ্ম সমাজ। তিনি বই লিখেছেন গিফট টু মোনোথিজম, দ্য পারসেপ্ট অফ জিজাস, সম্মত কৌমুদি, মিরাতুল আকবর, একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে নিউজ পেপারও তিনি সম্পাদনা করতেন। তো এই সমস্ত ইনফরমেশন গুলো রাজা রামমোহন রায় সম্পর্কে মনে রাখবে। ঐতিহ্যবাহী তাঞ্জোর বা তাঞ্জাভুর চিত্রকলা কোন রাজবংশের আমলে বিকশিত হয়েছিল? তাঞ্জোর বা তাঞ্জাভুর চিত্রকলা বিকশিত হয়েছিল চোলদের সময়ে। ঠিক আছে, চোল রাজাদের সময়ে তাঞ্জাভুর চিত্রকলা বিকশিত হয়েছিল। পরিপাকের সময় প্রোটিন ভেঙে কিসে পরিণত হয়? পরিপাকের সময় প্রোটিন ভেঙে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, কারণ অ্যামাইনো অ্যাসিড ব্লক দিয়ে প্রোটিন তৈরি হয়, আর প্রোটিন ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড থাকে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ থাকে, একটা হচ্ছে অ্যামিন গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, তার জন্য এটা জুইটারাইন ফর্মেশনে থাকে। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহের মুখগহ্বর দুই পাশে কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কি কি? একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড কানের পাশে থাকে, সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড সেটা জিভের নিচে থাকে, এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সেটা হচ্ছে ম্যান্ডিবল যে নিচের চোয়াল তার নিচে থাকে। ঠিক আছে, তাহলে 3 জোড়া লালা গ্রন্থি থাকে, যার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে সবথেকে বড়। ব্যাঙেরও কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, কানের কাছে কিন্তু ব্যাঙেরও প্যারোটিড গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়। গ্যাস্ট্রিক রসে নিম্নের কোন উৎসেচক থাকে? রেনিন, ট্রিপসিন, টায়ালিন নাকি অ্যামাইলেজ? গ্যাস্ট্রিক রসে থাকে হচ্ছে রেনিন, যেটা দুগ্ধ পরিপাকে সাহায্য করে। ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব মূলত কতগুলি উপায়ে পাওয়া যায়? নাগরিকত্ব পাওয়া যায় 5টি উপায়ে। কি কি 5টি উপায়ে? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন। এই 4টে হলো। এবং 5 নম্বর হচ্ছে যদি ভারত অন্য কোনো দেশের কোনো টেরিটরি অ্যাকোয়ার করে নেয় তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাকার সমস্ত মানুষজন কিন্তু ভারতের সিটিজেন হয়ে যাবে। তাহলে 4টে বললাম কি কি? বাই বার্থ পেতে পারে, বাই ডিসেন্ট পেতে পারে যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু অন্য দেশে থাকছে তাদের জন্য, বাই রেজিস্ট্রেশন হতে পারে যেটা ইন্ডিয়ান অরিজিন ইন্ডিভিজুয়াল বা স্পাউস অফ ইন্ডিয়ান সিটিজেন। স্পাউস মানে হচ্ছে যদি ধরো কারো স্ত্রী ইন্ডিয়ান নয়, তার হাজবেন্ড ইন্ডিয়ান, বা হাজবেন্ড ইন্ডিয়ান নয় স্ত্রী ইন্ডিয়ান, সেক্ষেত্রে হতে পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে। বা মাইনর চাইল্ড
যারা বাইরে রয়েছে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবে। ন্যাচারালাইজেশন হচ্ছে ফরেন ন্যাশনালসদের, যারা ইন্ডিয়াতে 12 বছর রয়েছে বা সেটা নিয়ম এখন পরিবর্তন হয়েছে। আমরা যদি ওই রিসেন্ট বিলতে দেখি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেখানে বলা হয়েছে যে আমাদের যে নেবারিং কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে, যেমন বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, সেখানকার যে মাইনরিটি মানে হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট, এই মাইনরিটিগুলো যদি কেউ আসে তাহলে তাদের ক্ষেত্রে 6 বছর যদি ভারতে থাকে তাহলেই তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, 12 বছর আর ওয়েট করতে হবে না। এবং আরেকটা কি রয়েছে, আরেকটা হচ্ছে যে যদি কোনো অ্যাকোয়ার করে নেয় ইন্ডিয়া, তাহলে অটোমেটিক্যালি সেখানকার যারা সিটিজেন ছিল তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে। কোন রাজ্যের রেড অ্যান্ড চাটনি জিআই ট্যাগ পেয়েছে? ভাবো, লাল পিঁপড়ের চাটনি, লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যাতে পেয়েছে, ময়ূরভঞ্জের কাছে। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয় 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 কে। আমি এই রিগার্ডিং, এই মিনি কনস্টিটিউশন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিগার্ডিং একটা ক্লাস রাখতে বলেছি জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজে। আজকে না হলে কালকে, না হলে 10 দিন পরে, না হলে 1 মাস পরেও তোমরা ক্লাসটা পাবে। আমি আগে পলি রিডার শেষ করে নেব, তারপর আমি একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্লাস অবশ্যই করাবো, সেখানে এই মিনি কনস্টিটিউশন সম্পর্কে ডিটেল ডিসকাস করব। কিন্তু আপাতত এটুকু বলি যে এই মিনি কনস্টিটিউশন এই জন্য বলা হয় কারণ এই মিনি কনস্টিটিউশনে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, যেমন প্রিয়াম্বেলে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছে প্রিয়াম্বেলে। এছাড়া আরো অনেক রকমের চেঞ্জেস আমরা 42nd অ্যামেন্ডমেন্টে পাবো, এবং তার জন্য এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে 42nd অ্যামেন্ডমেন্টে যেগুলো চেঞ্জ করা হচ্ছে তার মধ্যে আবার অনেক কিছু গিয়ে 44th অ্যামেন্ডমেন্টে উল্টে দেওয়া হচ্ছে। কারণ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে কবে? ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি চলছে সেই সময় 1975 এমার্জেন্সি লাগু হয়ে গেছে। এবং 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে আসছে না 78-এ, তখন মোরারজি দেশাইয়ের সরকার, তিনি এসে আবার কিছু অ্যামেন্ডমেন্ট করছেন। লবণ সত্যাগ্রহ ডান্ডি পর্যন্ত হয়েছিল। ডান্ডি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডান্ডি ভারতের গুজরাটে অবস্থিত, তাই তো। 1817 সালে উড়িষ্যার পাইক বিদ্রোহের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বক্সি জগবন্ধু, ঠিক আছে, বক্সি জগবন্ধু। কুনওয়ার সিং, ইনি সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন। কোন উৎসবে রাওলা এবং রাওলেন চরিত্রে অভিনয় করা দুইজন পুরুষের প্রতীকী মিলন হয়? এরকম ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, এটা হচ্ছে রাওলেনে ফেস্টিভ্যাল। এই রাওলেনে ফেস্টিভ্যাল এটা কোথায় হয়? এটা হয় মিজোরামে, ঠিক আছে, মিজোরামে। হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে হয়। ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যালটা হয় এবং বিশ্বজুড়ে এই ফেস্টিভ্যালটার খুব নাম আছে। মানে এখানে বিভিন্ন উপজাতিরা একত্রিত হয় এবং খুব বড় ফেস্টিভ্যাল, স্টেট ফেস্টিভ্যাল। সিংমো ফেস্টিভ্যাল এটা হচ্ছে গোয়াতে হয়, ঠিক আছে, সিংমো ফেস্টিভ্যাল গোয়াতে হয়, এটা বসন্ত উৎসব এবং ফসল কাটার উৎসব। এবং হেমিস ফেস্টিভ্যাল যেটা লাদাখে হয়, এটা কিন্তু হেমিস মনেস্ট্রিতে হয়, ঠিক আছে। এবং গুরু পদ্মসম্ভবর জন্মবার্ষিকীতে এটা পালন করা হয় এবং এটা একটা তিব্বতী যে বৌদ্ধ ধর্মমত সেই রিগার্ডিং ফেস্টিভ্যাল। এখানে কিন্তু ছাম ডান্সও হয় হেমিস ফেস্টিভ্যালে। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত রয়েছে? কলহনে লেখা রাজতরঙ্গিনীতে বর্ণিত রয়েছে কাশ্মীর রাজ্যের ইতিহাস, এবং রাজতরঙ্গিনীকে বলা হয় সবথেকে বিশ্বাসযোগ্য সোর্স ভারতের ইতিহাসের। নেক্সট হচ্ছে মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ হচ্ছে পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনী। হিমাচল প্রদেশকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করে কোন গিরিপথ? হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে হচ্ছে সিপকিলা গিরিপথ। এই সিপকিলা গিরিপথ দিয়ে ভারতে এন্টার করে সুতলেজ নদী। নাথুলা গিরিপথ কোথায় রয়েছে? নাথুলা আছে সিকিমে। তোমরা কমেন্ট সেকশনে বলবে জজিলা এবং জেলিপলা গিরিপথ কোন দুটো জায়গাকে কানেক্ট করছে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর বিদ্যুৎ কেন্দ্র, এটি কোন রাজ্যে অবস্থিত? তারাপুর অবস্থিত মহারাষ্ট্রে। এবং প্রথম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তার নাম কি ছিল? তার নাম ছিল অপ্সরা। অপ্সরা ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম। নতুন বছর হিসেবে কেরালাতে নিম্নের কোন উৎসবটি পালন করা হয়? নতুন বছর হিসেবে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিসেবে পালন করা হয় ভিসু। এই নিউ ইয়ার ফেস্টিভ্যালের কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম, যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কি হয়? পয়লা বৈশাখ। সেরকম অন্ধ্রপ্রদেশে হচ্ছে উগাডি, অন্ধ্রপ্রদেশে
এর নাম হচ্ছে উগাডি। অরুণাচল প্রদেশে এই ফেস্টিভ্যালের নাম হচ্ছে মোপিন, যেটা গালো ট্রাইব সেলিব্রেট করে। লোংটে, যেটা নিশি ট্রাইব সেলিব্রেট করে। লোসার, যেটা হচ্ছে মনপা ট্রাইব সেলিব্রেট করে। এই লোসার বলা হয় আবার সিকিমেরও, ঠিক আছে, সিকিমেরও কিন্তু লোসার বলা হয়। আচ্ছা, কেরালাতে তো বিশু হয়ে গেল। তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে এটাকে বলা হয় পুথান্ডু। পাঞ্জাবে বলা হয় বৈশাখী। পার্সি কমিউনিটিতে বলা হয় নাওরোজ, এবং সিন্ধি কমিউনিটিতে বলা হয় চেতি চাঁদ, ঠিক আছে। এবং আসামে বলা হয় বোহাগ বিহু। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে, রিট পিটিশন জারি করতে পারে? কোন অনুচ্ছেদ? 32 অনুচ্ছেদ। কতগুলো রিট আছে? 5টা রিট আছে। হেভিয়াস কর্পাস, সার্সিয়ারি, প্রহিবিশন, ম্যান্ডামাস, কুও ওয়ারেন্টো, ঠিক আছে, 5টা রিট আছে। এই সম্পর্কে ডিটেল ক্লাস আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাসে করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ফান্ডামেন্টাল রাইটের ক্লাসটা দেখে নেবে। নিম্নের কোনটি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? লোহিত সাগর, কৃষ্ণ সাগর, অরাল সাগর, ভূমধ্য সাগর। সমুদ্রের সঙ্গে যুক্ত নয় হচ্ছে অরাল সাগর, ঠিক আছে। মোল্লা অভ্যুত্থান কি ধরনের আন্দোলন ছিল? মোল্লা অভ্যুত্থান ছিল একটি কৃষক আন্দোলন। ভারতীয় সংবিধানের মূল লিপির নকশা এবং অলঙ্করণ কে করেছিলেন? মূল লিপির নকশা এবং অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। এখানে অপশন সিটা দেয়নি, যাই হোক উত্তর যেহেতু নন্দলাল বসু হয়ে গেছে তাহলে ছেড়েই দাও। তো নন্দলাল বসু তিনি করেছিলেন লিপির নকশা এবং অলঙ্করণ। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 62টি বা 31 জোড়া, 62টি বা 31 জোড়া, এবং ক্রেনিয়াল নার্ভ এর সংখ্যা হচ্ছে 12 জোড়া, ঠিক আছে। নিম্নের কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন পণ্ডিত বিরজু মহারাজ? পণ্ডিত বিরজু মহারাজ একজন কত্থকের খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি, এক্সপোনেন্ট, এবং এখানে শতরঞ্জ কি খিলাড়ি এই চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। দস্ত ই মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? মৃত্যু মরুভূমি হচ্ছে আফগানিস্তানের অংশ। নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্তি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50 এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী কোন দেশে হয়েছে? এআই জেনারেটেড মন্ত্রী রয়েছে আলবেনিয়াতে, ঠিক আছে, আলবেনিয়া, আরবেনিয়া নয় কিন্তু। তো 50 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং যদি পিডিএফ এর রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এই পিডিএফটা আই হোপ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং যদি না পাও সেক্ষেত্রেও তোমরা কোয়ারি নাম্বারে জিজ্ঞেস করতে পারো কোথায় পাবে, কিভাবে পাবে। এবং জিকে জিএস মাস্টার ক্লাস সিরিজের নেক্সট ক্লাস তোমরা কি চাইছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেই ক্লাসটা অ্যাজ সুন অ্যাজ নিয়ে আসা। দেখা হবে নেক্সট ক্লাসে।